নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। সরকারি বিদ্যালয়ে পড়ুয়াদের থেকে ভর্তির জন্য বাড়তি টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি উচ্চ বিদ্যালয় চত্বরে। নিজের দলে গোষ্ঠী কোন্দলের অভিযোগ তুলে বিস্ফোরক দাবি করলেন জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান। শীতের দাপট অব্যাহত উত্তরবঙ্গে। জলপাইগুড়ি জেলা জুড়ে কয়েকদিন ধরেই ঘন কুয়াশা এবং কনকনে ঠান্ডা হাওয়ায় একেবারেই নাজেহাল অবস্থা। শরীর গরম করে নিতে বিভিন্ন রাস্তার মোড়ে আগুন পোহাতে দেখা যায় বহু মানুষকে। চায়ের থেকে ভিড় জমাচ্ছেন মানুষজন। খুব জরুরি অবস্থা ছাড়া রাস্তায় মানুষজন বেরোচ্ছেন না। দোকানপাট দেরি করে খুলছে। কয়েকদিন ধরে জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। জেলার বিভিন্ন পর্যটন স্থানে মানুষজন যাচ্ছেন। পিকনিকের মুডে জেলাবাসী। বহু মানুষ ঠান্ডায় পথে ঘাটে শুয়ে থাকতে বাধ্য হচ্ছেন। তাদের কম্বল বিতরণে এগিয়ে আসতে দেখা যায়। চা বলয় এলাকায় শ্রমিকদের হাতে কম্বল তুলে দিতে দেখা গেল স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে। শীতের মরশুমে বাড়ে পথ দুর্ঘটনার হার। আর এই পিকনিকের সময় দেখা যায় যে দ্রুত গতিতে ছুটে আসা যানবাহন অথবা আনন্দ ফুর্তি করে নাচতে নাচতে যানবাহনের মধ্যেই যাওয়া মানুষজনই ভাঙছেন ট্রাফিক আইন। আর এই কারণেই দুর্ঘটনা রুখতে তৎপর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। অনেকেই আজ চড়ুইভাতি করতে যাচ্ছেন এদিক ওদিক। সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামলো শিলিগুড়ি ট্রাফিক পুলিশের গোড়া মোড় ট্রাফিক গার্ড। স্কুটি মোটরবাইক চালকদের হেলমেট পরার অনুরোধ করলেন ট্রাফিক পুলিশ কর্মীরা। 4 চাকার যানবাহন চালকদেরও আরোহীদের সিট বেল্ট পরারও অনুরোধ করা হয় ট্রাফিক পুলিশের তরফ থেকে। লক্ষ্য একটাই, দুর্ঘটনা রোধ, প্রাণহানি রক্ষা। রবিবার সকাল থেকে গোড়া মোড় ট্রাফিক গার্ডের তরফ থেকে বিভিন্ন যানবাহন থামিয়ে চালকদের সতর্ক করা হয়। চড়ুইভাতিতে যাওয়া যানবাহন থামিয়ে চালকদের সতর্ক এবং সকলকে সাবধানে যান চলাচল চালানোর পরামর্শ দেন ট্রাফিক পুলিশের কর্মীরা। নতুন বছরের প্রতিটি দিন দুর্ঘটনা মুক্ত হোক সড়ক, এটাই চাইছে শিলিগুড়ি ট্রাফিক গার্ড। তো রুটিন ওয়ার্ক আমাদের সেন্সিটাইজেশনের আর তো কিছু নেই, আপনারা তো সব দেখতেই পাচ্ছেন। জাস্ট বিবৃতি দেওয়ার কিছু নেই, এটা সেন্সিটাইজেশন একটা প্রোগ্রাম চলছে। এখন পিকনিকের বিভিন্ন যে মরশুম চলছে, অনেকে বিনা হেলমেটে যাচ্ছেন, সিট বেল্ট পরছেন না। এগুলো তো বেসিক্যালি আমার নিজের ভালোটা, নিজের সেফটিটা নিজে বুঝতে হবে। হ্যাঁ, স্ট্রিক্ট ল এনফোর্সমেন্ট কিসের জন্য? সেফটির জন্যই তো পাবলিককে নিজের সেফটি বুঝতে হবে। সেজন্যই একটা সেন্সিটাইজেশন প্রোগ্রাম, যেটা গোড়ামোড় এসটিজি আউটপুট যে আমাদের হয়েছে তার তরফ থেকে এটা হচ্ছে। মানে যারা মদ্যপান অবস্থায় পিকনিক থেকে আসছে তাদের জন্য। হ্যাঁ, অবশ্যই ওটা তো আমাদের চলছে। সেই তো ড্রাঙ্কেন ড্রাইভিং এই তো চলছে আমাদের, তো এটাও তার একটা পার্ট। জমি বিবাদ নিয়ে তীব্র উত্তেজনা ছড়ালো রাজগঞ্জের বন্ধুনগর এলাকায়। হাতাহাতির থেকে হলো ভাঙচুরের ঘটনাও। আহত হলেন মহিলা সহ শিশু। পুলিশের ভূমিকা নিয়ে উঠল তীব্র অভিযোগ। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বন্ধুনগরে শনিবার সন্ধ্যায় একটি জমিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়ায়। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই পরিস্থিতি দ্রুত হাতাহাতি ও ভাঙচুরে গড়ায়। ঘটনায় একটি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং একটি ঘর ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভোরের আলো থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় বাসিন্দা রফিক হোসেনের অভিযোগ, আমার নিজস্ব জমিতে বিশাল আগারওয়াল ও তার দল জোর করে ঢুকে তাণ্ডব চালায়। এই ঘটনায় আমার স্ত্রী ও একটি শিশু আহত হয়েছে। জমির সমস্ত বৈধ কাগজ আমার কাছে রয়েছে, তবুও জোরপূর্বক জমি দখলের চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বিশাল আগারওয়াল পাল্টা দাবি করেন, আমার জমি দীর্ঘদিন ধরে এলাকার কিছু ব্যক্তি দখল করে রেখেছে। বারবার তারা এসে আমার সঙ্গে ঝামেলা করে, শোরুমের কাজ বন্ধ করে দেয়। একাধিকবার সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে। এমনকি শোরুমে গ্রাহক এলে তাদেরও হেনস্থা করা হয়। মহিলা ও শিশুর উপর অত্যাচারের অভিযোগকে সরাসরি মিথ্যা বলে দাবি করে বিশাল আগারওয়াল আরও বলেন,
যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। বাস্তবে রড, লাঠি ও সোডা বোতল নিয়ে ওরাই এসে আমার ওপর ও আমার কর্মীদের ওপর হামলা চালিয়েছিল। এই ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিশাল আগরওয়াল। তার অভিযোগ, পুলিশ প্রশাসন একতরফা কাজ করছে। ভোরের আলো থানায় লিখিত অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি জানান, বিষয়টি পুলিশ কমিশনার ও মুখ্যমন্ত্রীর দপ্তরেও জানানো হয়েছে। বিশাল আগরওয়ালের কথা, এই পরিস্থিতিতে ব্যবসা চালানো অসম্ভব। এখানে একটি নামী কোম্পানির কাজ চলছে, 300-রও বেশি শ্রমিক যুক্ত। এইভাবে সন্ত্রাস চললে উত্তরবঙ্গে নতুন শিল্প বা কোম্পানি কিভাবে আসবে? তবে তিনি এও বলেন, যদি প্রতিপক্ষের কাছে উপযুক্ত বৈধ জমির নথি থাকে তাহলে আমি জমি ছেড়ে দিতে প্রস্তুত। ঘটনাকে ঘিরে বন্ধুনগর এলাকায় চরম উত্তেজনা ছড়ালেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কি হয়েছে সমস্যা? সমস্যা দাদা, এই যে বিশালের সঙ্গে আমাদের এই যে ঘর ভাঙাভাঙি পুলিশ আছে নিয়ে, ঘরটার সব মালদান যা আছে রডপট সব আমার বউকে হাত উঠেছে, বাচ্চাটা নাঙ্গুলগুলা কাটে দিছে। আমার ভিতরে জমি আছে, ওটা ঝামলা নিয়ে না, খালি এইটুকু জমি নিয়ে ঝামলাটা করতেছে বারবার পুলিশ প্রশাসন নিয়ে। কি এই জমি কার? এই জমি আমার স্যার, খতিয়ানের জমি, আমি আমার খতিয়ানের মালিক আমি। হ্যাঁ, সেখানে আমাকে বারবার ডিস্টার্ব করতেছে, ঘর উঠান না, ঘর উঠাচ্ছেন কেন, ঘর উঠাচ্ছেন কেন, পুলিশের হুমকি, যখন তখন গুলি করে দিব, হ্যান করে দিব, দেখে নিব, মিয়ার বাচ্চা কিসের বাচ্চা, এগুলো এগুলো ধমকি দিচ্ছে। কতদিন থেকে এইভাবে ধমকি এটা দিচ্ছে? দাদা মোটামুটি অনেক দিন থেকে, মানে 7-8 বছর থেকে। 7-8 বছর থেকে? 7-8 বছর থেকে। উনি এই জমিতে কেন আসছে? উনি আসছে, কের কাছ থেকে কিনছে না কিনছে আমি তো কি জানি না। ওকে বলতেছি পেপার দেখাও, পেপার দেখাচ্ছে না, খালি পুলিশের ধমকি দিয়ে দেখাচ্ছে। কোনো পেপার তো দেখাচ্ছে না। না, এইভাবে ঝামেলা করছে? এইভাবে ঝামলা করতেছে আমার উপরে। আজকে কি হয়েছে? আজকে দাদা এই যে ঘরটর যা আছে সব ভাঙে দিয়ে লোক নিয়ে আসলো, মালজান যা ছিল সব গাড়িতে উঠা নিছিল, মাল যা ছিল সব গাড়িতে উঠা নিছিল। তারপরে আমার বউটা আবার গায়ে হাত দিল, বাচ্চাটা নাঙ্গুলগুলা কাটে দিল, হসপিটালে আছে বাচ্চাটা আমার। এই জমি কি উনি তার মানে কেনেননি? না, আমার কাছ থেকে কিনেননি। আপনার কাছে কেনেন না, তাহলে সে সত্ত্বেও এখানে এসে ধমকি দিচ্ছে? অত্যাচার, হ্যাঁ অত্যাচার করতেছে, ধমকি দিচ্ছে, পুলিশের ধমকি দিচ্ছে, তোমাকে দেখে নিব, মিয়ার বাচ্চা কিসের বাচ্চা, তোমাকে গুলি করে দিব, গুন্ডা নিয়ে আসছে। এখন কি থানায় অভিযোগ জানালেন? এখন থানা অভিযোগ জানাচ্ছি। আপনার নাম? নাম রফিক হোসেন। এই জায়গাটার নাম? বন্ধুনগর। কতটা জমি আছে এখানে? এখানে দাদা আমার মোটামুটি 3.5 বিঘা, আর এখানে মোটামুটি 64টি। 3.5 মানে 5.5 বিঘা। 5.5 বিঘা জমি। হ্যাঁ। এই 5.5 বিঘা জমি কি দখল করছে? না, তার মধ্যে আমাদের 2 বিঘা পুরা দখলে আছে, আর ভিতরে ওটা 3.5 বিঘা ভিতরে আছে। মানে ওনার বাউন্ডারির ভিতরে? হ্যাঁ, বাউন্ডারির ভিতরে। এখন কি আপনার পুরো জমিটাই ফেরত চাচ্ছেন? এখন আমি আমার যেটা আমাকে বুঝে দাও, বাকিটা নিয়ে নাও। দিচ্ছিল। আপনার নাম? আমার নাম শহীদা বেগম। হ্যাঁ, শহীদা বেগম। কি হয়েছে ঘটনা? আমরা কাজ করতেছিলাম, হ্যাঁ, আমরা যখন কাজ করতেছিলাম তখন দেখছি পরপর ওইখান দিক দিয়ে লোক আসতেছিল। তো আমরা ওইখানে, আমি বলছি কি ব্যাপার, এখানে আজকে লোক আসতেছে, এতদিন দিয়ে কাজ করতেছি, লোক আসতেছে না। তারপর এসে আসতেছে, এসে ঘর ভাঙতেছে। তারপরে রডগুলা গাড়ি আসছিল, রডগুলা উঠালে গাড়ির ভিতরে উঠেছিল, উঠায় হেনে তারপরে এসে করতেছিল, মারধর করতেছিল, মারপিট করতেছিল। হ্যাঁ, তখন আমি পরে গেছিলাম, তখন আমার বাচ্চার হাতটা কাটাইছে, আমার মাথাটাতে লাগছে, কোমরে লাগছে। বাচ্চার হাত কাটা গেছে? হ্যাঁ, বাচ্চার হাত কাটাইছে। বাচ্চার বয়স কত? 7 বছর 4 মাস। হ্যাঁ, 6 বছর। 6 বছর। কি নাম? সাকিবুল হোসেন। এখন কি চাইছেন আপনারা? এখন সঠিক বিচার চাচ্ছি আমরা। বিচার চাই। এখন বিচার চাচ্ছেন? হ্যাঁ, অন্য মালিক থেকে কিনা একটা চ্যান, যে চ্যানের ভিত্তিতে উনি 30 ডিসিমিল মাটি কেনার পর টোটাল 83 ডিসিমিল মাটি পর এলার করে বসে পুরো জমিটাকে মানে দখল করার চেষ্টা চালাচ্ছে। কি মনে হচ্ছে তাহলে এর সঙ্গে কি মানে বিএল অফিসের লোক জড়িত আছে? বেলারুর সাথে এখানকার কিছু রাজনীতি দলও মদত আছে। মানে ঘটনা হলো, যারা জনগণ নির্বাচন করে যাকে প্রতিনিধি বানায়, কিসের জন্য আমি বুঝি না। এখানে এই মালিকের এই টাটা মোটরসের সাথে আরও জমি পাবে, তাদের মালিকের হয়ে ওরা পুলিশ প্রশাসনের মদত দিয়ে এইসব কাণ্ড বিশাল চালাচ্ছে। আমি মানে আজকে পেজ মিডিয়ে জনগণের সাথে জানাতে চাই, যারা এখানকার প্রতিনিধি, যারা নিজেও জানে এই জমিটা বিশাল কতটা জমি কিনছে, তারপরও নীরব থাকে, মানে মাল এই টাটা মোটরসকে সাপোর্ট করে চলতেছে। জনগণের কাছে আমার আবদার, দাবিদার, যে এই সাধারণ মানুষ কি করে বাঁচবে, এটা আমার আজকে প্রেসমিট সামনে। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ, নর্থ বেঙ্গল পোস্ট নকশা শিখের প্রেসিডেন্ট।
সরকারি স্কুলের পড়ুয়াদের ভর্তির জন্য অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে, এমনই অভিযোগে সোমবার সকালে জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চরম উত্তেজনা ছড়ালো। একাংশ পড়ুয়ার অভিভাবকদের দাবি ভর্তির জন্য 240 টাকা নেওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে স্কুল কর্তৃপক্ষ 450 টাকা নিচ্ছে ভর্তির জন্য। এত টাকা অভিভাবকদের পক্ষে দেওয়া সম্ভব নয় বলে দাবি করা হচ্ছে। যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি আশেপাশের বিভিন্ন বিদ্যালয়ে 500-600 টাকা নেওয়া হয় ভর্তির জন্য, সেখানে কোনো সমস্যা হচ্ছে না। এখানে 90 টাকা বেশি নেওয়া হচ্ছে স্কুলের সুবিধার্থে, কারণ স্কুলে 1000-এরও বেশি পড়ুয়া, গ্রুপ ডি কর্মী একজন মহিলা গ্রুপ ডি কর্মীর পক্ষে স্কুলের সব কাজ করা সম্ভব নয়। এই কারণে স্কুলের পরিচালন সমিতি বৈঠকে বসেন স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের নিয়ে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় সরকারি ভর্তির মূল্য 240 টাকার পাশাপাশি 20 টাকা আই কার্ড, 90 টাকা গ্রুপ ডি কর্মী ও 100 টাকা সরস্বতী পুজোর জন্য নেওয়া হবে এককালীন। এই সিদ্ধান্ত মেনেই ভর্তির টাকা নেওয়া হচ্ছে বলে দাবি। এছাড়া এক পরিবারে 3 জন সন্তান থাকলে ভর্তির জন্য বাড়তি ছাড় দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্কুলের তরফে। কি জন্য আসছেন? এই ছেলে আর মেয়েকে অ্যাডমিশন করাতে এসেছি। কত করে অ্যাডমিশন নিচ্ছে? অ্যাডমিশন তো 500 টাকা কথা বলছিল। হ্যাঁ। সেদিন তো কেচাল হয়েছিল, একটু ঝামেলা হয়েছিল। সেদিন হেড স্যার আমাকে ঘুরে দিয়েছিল, বলছিল সোমবারের দিন আসো, 240 টাকার মধ্যে হবে। এই জন্য পয়সা কম নিয়ে এসেছি, মানে 240 টাকা, দুইটা ছেলে 480 টাকা নিয়ে এসেছি। আজকে বলছে 400, একজনের 450 টাকা। এখন তো একটা ছেলেকে ভর্তি করতে পারছি, একটা ছেলেকে ভর্তি করতে পারছি না। এখন এটা কিসের টাকা নিচ্ছে সেটা আমি জানি না। ওইটা তো আমি বুঝতেই পারি না। গ্রুপ সি, গ্রুপ ডি কিট আমি তো এখন জানি না। এখন কিছুটা বন্ধ আছে, কিছুটা চলতেছে। এটা গড়ালবাড়ি হাই স্কুল। এটা গড়ালবাড়ি হাই স্কুল। এখানে মানে প্রতি বছরের থেকে এবারে যে ভর্তি ফিসটা আছে সেটা মানে দ্বিগুণ পরিমাণে নেওয়া হচ্ছে। আগে ছিল 240, সেটা শুরুতে করা হয়েছিল 520। তারপরে আমরা কিছু ছেলেবেলে এবং লোকালরা এসে আমরা সেটাকে কমিয়ে স্যার আমাদের বললো যে তোরা যা, আমরা 240-এ করবো। তারপরের দিন আবার আসলাম, তারপরে ওরা মানে 500 টাকা আসলো। তারপরে বললো যে তোরা যা, আমরা ম্যানেজিং কমিটির সাথে বসে আমরা এটা আবার ডিসকাস করব। তো আমাদের আজকে আসার কথা বলছে, আজকে আমরা আসলাম। আসার পরে ওনারা ম্যানেজিং কমিটির সাথে বসে অতএব সবাই মিলে মিটিং করে 450 টাকা ফিস করা হলো। এবার আমরা চাচ্ছি যে সরকারি মতে যেটা হয় সেটাই নেওয়া হোক। এখানে গ্রুপ সি, গ্রুপ ডি যে রাখবে ওরা মানে ওদের পয়সাটা ওই যে ছাত্ররাই দিবে, এবং যে ক্লিনিং আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা, সেটাও ছাত্র। আমি মদন সরকার, টিআইসি গড়ালবাড়ি হাই স্কুলে। বলছি স্যার কি শুনো, আমরা ভর্তির জন্য বেশি নিচ্ছি। সরকারি নির্ধারিত ফি আছে 240 টাকা, আমরা তার বাইরে নিচ্ছি 110 টাকা বেশি নিচ্ছি। টোটাল আমরা 350 টাকা নিচ্ছি। এখানটাতে 20 টাকা নেওয়া হচ্ছে আইডি কার্ডের জন্য, স্টুডেন্ট আইডি কার্ডের জন্য। আর আমাদের গ্রুপ সি একজনও নেই এই স্কুলে, একটা এইচ স্কুল যেখানটাতে কমসে কম 2 জন গ্রুপ সি থাকা দরকার, একজনও নেই। তাই ম্যানেজিং কমিটি এবং লোকাল শিক্ষা অনুরাগীদের সাথে কথা বলে ম্যানেজিং কমিটির অনুমতিতে আমরা একজন গ্রুপ সি লোকালি রিক্রুট করে তার সাম্মানিক পাবো। এবং আমাদের শুধু একজন মহিলা গ্রুপ ডি আছেন, আরেকজন গ্রুপ ডি লোকালি নিয়ে আমরা ওনাদের দুজনের জন্য 90 টাকা করে প্রতি স্টুডেন্ট পার স্টুডেন্ট নিচ্ছি। বলছি কত স্টুডেন্ট রয়েছে আপনাদের স্কুলে? আমার টোটাল স্টুডেন্ট আছে 1000-এর মতন, 1000। আপনাদের যে গ্রুপ করা হয়েছে? হ্যাঁ, আমরা তো সবসময় ভ্যাকান্সি দিয়েই দিই। আর উচ্চশ্রীতে আমাদের সেটা সবসময় উচ্চশ্রীতে গেলেই দেখা যাচ্ছে আমাদের গ্রুপ সি নেই বা একজন গ্রুপ ডি আছে। শিক্ষা দপ্তর এটা পুরোপুরিভাবে জানে। গ্রুপ ডি যদি আমাদের একজন, এত বড় স্কুল, একজন মহিলা গ্রুপ ডির পক্ষে সামলানো সম্ভব হয় না, ওই জন্য হেল্পিং হ্যান্ড হিসাবে আমরা একজনকে রাখছি। তো যদি ফার্দার আমাদের গ্রুপ ডি এসে যায় তখন আমরা বিকল্প চিন্তা ভাবনা করবো। এককালীন নেওয়া হচ্ছে স্টুডেন্ট? এককালীন। হ্যাঁ। কত স্টুডেন্ট রয়েছে? প্রায় স্টুডেন্ট রয়েছে
এই আপ অ্যান্ড ডাউন 1000। সরকারি ফিসটা কত আর অতিরিক্ত আপনারা কত থেকে? সরকারি ফিস তো 240 টাকা, আর অতিরিক্ত আমরা নিচ্ছি 90 টাকা। সমস্যায় পড়ছে অনেক অভিভাবক এটার জন্য বলছেন। সমস্যা একটু হবে, এখানে আমরা কিছুটা কনসিডারও করে রাখছি যে একই গার্জিয়ানের যদি 3 জন ছেলে মেয়ে হয় সেই ক্ষেত্রে আমরা কনসিডারের একটা ব্যবস্থা করব বলছি। বা কেউ হয়তো এমনও যদি থাকে যে একদমই পারছে না, তখনও আমরা এমসি বসে একটা বিবেচনা করে কী করা যায় সেটা ভাবনা চিন্তা ভাবনার একটা অপশন রাখা হয়েছে। বলছি 450 টাকা কি নেওয়া হচ্ছে, এরকম একটা অভিযোগ গার্জিয়ানরা করছে। 450 টাকা বলতে আমরা তো 240 টাকা, ওর সঙ্গে এক্সট্রা 90 টাকা, তাই তো। এবার সরস্বতী পূজা উপলক্ষে 100 টাকা স্টুডেন্টদের কাছে নেওয়া হচ্ছে, যেটা ওদের পারপাসে খরচ করা হবে। টোটাল 450 টাকা। এবার এমনকি আমরা আশেপাশেও খোঁজ নিয়ে দেখি যে আশেপাশে যে হাই স্কুলগুলো আছে, এমন আমার নিজের ভাস্তা ইয়েতে ভর্তি হয়েছে সতীশ লাহিড়িতে, ওখানে 550 টাকা নিয়েছে। আমাদের এখানে যে মুন্না হ্যাপি হোম আছে, এখানেও 550 টাকা মনে হয়। সব দিক বিবেচনা করে আমরা এটা রাখছি। হ্যাঁ, সব দিক বিবেচনা করে যাতে গার্জিয়ানদের ছাত্রদের অসুবিধা না হয়, এই জন্য 450 টাকা। টিনের চাল মুলিবাসের বেড়া, বর্ষায় সেই টিনের চালের ফুটো দিয়ে ঘর জলে ভরে যায়। বাড়ি বলতে দুটো মাত্র ঘর, সেখানেই বসবাস শামিউল হকের, তার স্ত্রী শেহরুন খাতুন ও 2 ছেলে মেয়েকে নিয়ে। এমনই একটি পরিবার থেকে উঠে আসলো এবছরে জলপাইগুড়ির অন্যতম সেরা প্রতিভা, যে জলপাইগুড়ির মুখ উজ্জ্বল করতে চলেছে। তার সামান্য চায়ের দোকানের ওপরেই সংসার চলে। আর্থিক অনটনের কারণে বড় ছেলে ইতিমধ্যেই পড়াশোনা ছেড়ে ছোট একটি ব্যবসা শুরু করেছে। কিন্তু জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ির বলিপাড়ার এই আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের ছোট ছেলে রাসেল হক দিল্লিতে হতে চলা বিকশিত ভারত ইয়ং লিডার্স ডালগস 2026-এ যোগদান করে জেলার মুখ উজ্জ্বল করতে চলেছে। সেই দিক থেকে রাসেল এখন জেলা প্রশাসনিক কর্তাদের চোখের মণি। এদিন সদর ব্লক বিডিও মিহির কর্মকার তাকে ডেকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি একাধিক উপহার তুলে দিয়েছেন। সেই সাথে রাসেলের জলপাইগুড়ি থেকে কলকাতা যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানকে। বিডিও জানান, জেলা থেকে এই প্রথম প্রধানমন্ত্রীর সামনে এই ধরনের ডায়ালগ কর্মসূচিতে কোনো ছাত্র যোগদান দিতে চলেছে। সব থেকে বড় কথা, রাসেল যে প্রতিকূলতার মধ্য দিয়ে পড়াশোনা চালিয়ে এই জায়গায় এসেছে, সেটা জেলার অন্যান্য ছাত্রছাত্রীদের মধ্যে অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন তিনি। রাসেলের এই জার্নিটা কিন্তু সোজা নয়। গড়ালবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে কলা বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করার পর আর্থিক কারণে একটা সময় পড়াশোনা ছেড়ে দেওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু কোনো এক ব্যক্তির পরামর্শে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ নিয়ে শহরের একটি বেসরকারি ম্যানেজমেন্ট কলেজে আইটি কোর্সে ভর্তি হয় সে। বর্তমানে সে 3য় বর্ষের ছাত্র। কিন্তু বিকশিত ভারত ইয়াং লিডার্সের খোঁজ পেল কিভাবে? এক্ষেত্রে রাসেলের বক্তব্য, তার নেশা মোবাইলে বিভিন্ন ওয়েবসাইট ঘাটা, সেখানে একদিন চোখে পড়ে এই বিষয়টি। একটা অ্যাচিভমেন্ট কিভাবে পার করলেন? এটা দেখেন, এটা আমি তো ছোটো থেকে এগুলাতে আমি অনেক অ্যাক্টিভলি আমি কাজ করতাম, অ্যাক্টিভলি পড়াশোনা করতাম। তারপরে আমি এটা জানতে পারি যখন এই ওয়েবসাইটে দেখলাম, তারপরে আমি ফার্স্ট স্টেজ পাস করি কুইজ কম্পিটিশনে, তারপরে এসএ রাইটিংকেও পাস করে যাই, ডিস্ট্রিক্ট লেভেলে ছিল। তারপরে আমি পিপিডি প্রেজেন্টেশন হয়েছিল বীরভূমে শান্তিনিকেতনে, সেটা পাস করলাম। পাস করার পরে এখন তো আমি স্টেজ লেভেলে আছি। এটা স্টেপ বাই স্টেজ যখন হয়েছিল, আমি সেটার জন্য প্রিপেয়ার করার জন্য টাইম পাইছিলাম, তাই জন্য আমি আজকে এই জায়গায় আছি। হ্যাঁ, ভিডিও স্যার তো অনেক ফেলিসিটেশন দিল, অ্যাপ্রিসিয়েশন দিল আমাকে, যে আমি এরকম একটা অ্যাচিভমেন্ট করেছি। সেটার জন্য তো অবশ্যই আমাদের যে সদর ভিডিও আছেন, আমাদের প্রধান সাহেব আছেন, সবার একটা অ্যাপ্রিসিয়েশন, একটা অ্যাচিভমেন্ট বড়। মূলত এটা বিকশিত ভারত ইয়ং লিডার্স 2026-এ এটা ভারত মণ্ডপম নিউ দিল্লিতেও হতে যাচ্ছে, যেটা 9 থেকে 12 তারিখ অবধি এটা অর্গানাইজ হয়ে যাবে। এটা ভারতবর্ষের সবই স্টেট থাকবে, ওখানে টিম ওয়াইজ ডিভাইড করা থাকবে। আমার কাজটা, আমি আমার প্রেজেন্টেশন রাখবো সেই প্রাইম মিনিস্টারের সামনে আমার প্রেজেন্টেশনটা, যেটা আমার প্রেজেন্টেশন আমি প্রত্যেকটা স্টেজে চলে আসছি, সেই প্রেজেন্টেশনটাই আমি প্রধানমন্ত্রীর সামনে রাখবো। এবং আমার আইডিয়াস থেকে যদি কোনো ভালো কোনো আসে, সেটা দেশের জন্য ইমপ্লিমেন্ট করা, এটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমার সবচেয়ে বড়।
সে যে এই রকম একটা অ্যাচিভমেন্ট নিয়ে আমাদের কাছ থেকে আমাদের এইখান থেকে যাচ্ছে, এটা আমাদের অন্যান্য যারা যুব সমাজ আছে তাদেরকে পথপ্রদর্শক হিসেবে আমরা তুলে ধরতে পারবো তাদেরকে, এবং এটা একটা অনুপ্রেরণামূলক ঘটনা। এইরকম একটা গরিবের সন্তান এইভাবে একটা এরকম ধরনের অ্যাচিভমেন্ট নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাবেন, এইটা আমাদের কাছে খুবই গর্বের বিষয়, এবং আমি ওর সার্বিক সাফল্য কামনা করি। এবং অন্যান্য যুব সমাজকে আমরা অনুরোধ জানাই যে আপনারাও এরকম ধরনের চেষ্টা করুন। ও যেমন এই যে ঘটনাটা হচ্ছে, এরকম ধরনের একটা কম্পিটিশন হচ্ছে, এই খবরটাও রাখাও আমাদের যুব সমাজের একটা কাজ। সব কম্পিটিশনে আমরা জিততে পারি না, কিন্তু এই কম্পিটিশনে অংশগ্রহণ করাও একটা বড় ব্যাপার। তাতে কি হয়, পরবর্তী কম্পিটিশনের জন্য আমি প্রস্তুত হতে পারি নিজে। তো আমি সব যারা এরকম যুবক যারা আছেন, আপনারা যুবক যুবতীরা, তারা সকলে এইরকম ধরনের খোঁজ খবর রাখুন এবং এইরকমভাবে আমাদের যে পরবর্তী প্রজন্ম, সেই প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করুন, এইটুকু আশা রাখবো সবার কাছে। স্যার, সদর ব্লকের মধ্যে কতজন আছে? সদর ব্লকে একজনই আছে। নিজের দলেই গোষ্ঠী কোন্দল, বিস্ফোরক অভিযোগ তৃণমূল উপপ্রধানের। নিজের দলেই গোষ্ঠী কোন্দলের অভিযোগ তুলে বিস্ফোরক দাবি করলেন জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান বেনু রঞ্জন সরকার। অভিযোগের নিশানায় কোনো বিরোধী দল নয়, বরং নিজের দলেরই একাংশ। তার দাবি, দলের কিছু নেতা কর্মী নিজেদের স্বার্থ চরিতার্থ করতেই পরিকল্পিতভাবে তাকে দলের কর্মসূচি থেকে দূরে রেখেছেন। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে জলপাইগুড়ির রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাঞ্চল্য। উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের জমিদার পাড়ার 18/233 নম্বর বুথে সদ্য দায়িত্বপ্রাপ্ত যুব তৃণমূল নেতৃত্বকে সংবর্ধনা দেওয়া হয়। আশ্চর্যের বিষয়, ওই বুথটি উপপ্রধান বেনু রঞ্জন সরকারের নিজের বুথ হলেও তাকে সেই কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ। বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন তিনি। বেনু রঞ্জন সরকার বলেন, সংগঠনে টিকিয়ে রাখতে গেলে যেভাবে চলা উচিত সেভাবে আর চলছে না। আমি একজন উপপ্রধান, আমার নিজের বুথে কর্মসূচি হচ্ছে, অথচ আমাকে জানানো হচ্ছে না। একাধিক বুথে আলাদা আলাদা গোষ্ঠী তৈরি হচ্ছে, এর ফলে সংগঠনের মারাত্মক ক্ষতি হচ্ছে। কোনো বিরোধী নয়, দলেরই কেউ কেউ নিজেদের স্বার্থে এমন করছে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। তার সংযোজন, 1970 সাল থেকে আমি রাজনীতি করছি। আজ এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে 52 বছরের একজনের কাছ থেকে আমাকে রাজনীতি শিখতে হবে। দলের এই অবস্থা দেখে সত্যি খুব কষ্ট পাই। অন্যদিকে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে সদর ব্লক 2-এর যুব তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, উপপ্রধানকে হয়তো কর্মসূচিতে ডাকা হয়েছিল, কিন্তু তিনি আসতে পারেননি। তবে দুপক্ষের এই পাল্টা দাবিকে ঘিরে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে চলে এলো বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। আজকে পাহাড়পুর অঞ্চলের অন্তর্গত 18/233 নম্বর বুথে এখানকার যে যুব কমিটি, মাদার কমিটি রয়েছে, তারা আমাদের পাহাড়পুর অঞ্চলের নেতৃত্ব যারা পদাধিকারী নতুনভাবে দলীয় দায়িত্ব পেয়েছে তাদেরকে সংবর্ধনা দিল। কোথায় এটা বললে তাহলে? এটা পাহাড়পুর জমিদার পাড়ার 233 নম্বর বুথে। ভুল না, এটা মনে হয় উপপ্রধানের বুথ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপপ্রধান। ওনাকে দেখলাম না, কি বলবো? তো বুথ সভাপতি বলছিল হয়তো কোনো কারণে হয়তো আসতে পারেননি। কে বা কাহারা নতুন পদাধিকার রয়েছে সেটা আমি জানি না, যদিও আমি জেলা তৃণমূল কংগ্রেসের একজন সদস্য। বর্তমানে সংগঠন হচ্ছে ঠিকই, অনেকে অনেক পদ পাচ্ছেন, কিন্তু সংগঠনকে টিকিয়ে রাখতে গেলে যেভাবে চলতে হয়, সংগঠন কিন্তু সেভাবে চলছে না। যেমন ধরেন, পাহাড়পুরের কয়েকজন নির্বাচিত প্রতিনিধিকে মূল সংগঠন থেকে নেগলেক্ট করা হচ্ছে। জানি না এটা তার পিছনে কী কারণ। আমি একজন উপপ্রধান, আমাকে ওভারটেক করে আমার বুথে সংগঠন মারলে ভালো, সেটা তো আমিও চাই, কিন্তু আমার বুথে একটা মিটিং হবে, সেখানে আমাকে কিছু বলা হবে না, জানানো হবে না। এবং আমি দেখছি পাহাড়পুরে প্রায় বুথেই, আমার হিসাবে অন্তত 12 থেকে 13টা বুথে মূল সংগঠন থেকে একটা প্যারালাল সংগঠন করার চেষ্টা করছে। ফলে কি হচ্ছে, কিছু কিছু মানুষ ভূতেরই কিছু মানুষ একটা কিছু দুইটা ডিভাইডেশন হচ্ছে, দুইটা ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, গোষ্ঠী কোন্দল চলছে, গোষ্ঠী তৈরি হচ্ছে। তাতে কি হচ্ছে,
সংগঠন হলো মানুষের এবং দলীয় যারা সমর্থক তাদের মধ্যে একটা একতা থাকা। এখন এই গোষ্ঠী কোন্দলের ফলে কি হচ্ছে, সেখানে নিজেদের মধ্যে একটা ডিভাইডেশন তৈরি হচ্ছে। এটা সংগঠনের পক্ষে খুবই ক্ষতিকর দিক। এটা করতেছে কোন স্বার্থে সেটা কিন্তু আমি বুঝতে পারছি না এখনো। তবে দলেরই লোক করছে, দলেরই করছে, কারণ বিরোধীদের প্ররোচনায় তৃণমূল সংগঠনের ফাটল ধরবে এটা আমি বিশ্বাস করি না। দলেরই কোনো গোষ্ঠী তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এগুলো করছে। আজকে দীর্ঘদিন থেকে আমার বুথে যখন কাঞ্চন সরকারকে জয়েন করায় তখন থেকে এই বুথে একটা ফাটল ধরেছে। ওরা অনেক ব্যক্তিকে জয়েন করাচ্ছে, তারা কাজ করছে না, তাদের এই বুথের মানুষ অ্যাকসেপ্ট করছে না, গ্রহণ করছে না। রিসেন্ট, ভেরি রিসেন্ট কয়েকটা একদম নাবালক ছেলেপেলেদের নামিয়েছে, দেখছি তারা ঘুরে বেড়াচ্ছে। আমার সামনে দিয়ে গেলে তারা মাথা তুলে দাঁড়াতে পারছে না। তো এখন কথা হলো যে আমি তো একটা বয়স্ক নাগরিক বা বয়স্ক রাজনীতিবিদ বলতে পারি, কেন 1970 সাল থেকে আমি রাজনীতি করি, যদিও তৃণমূল কংগ্রেস করি 2014 সাল থেকে। প্রথম জীবন থেকে আমি কংগ্রেসই ছিলাম। তো আজকে যারা 2070 যদি ধরেন তো 55 বছর হয়, আর আজকে যার বয়স 52 বছর বয়স, তার কাছে আমাকে রাজনীতি শিখতে হবে। সেই জায়গায় আমি নিজেকে হয়তো একটু পিছিয়ে রাখতে চাই, কারণ আমি কোনো দ্বন্দ্ব পছন্দ করি না। তবে দলের যদি কোনো খারাপ দিক দেখি না, তাহলে খুব কষ্ট হয় মনে, কারণ দলকে খুব ভালোবাসি। তো যেভাবে চলছে দলের প্রতি সবারই আনুগত্য আছে, দলের জন্য সবাই, কিন্তু সুদূর প্রসারী তার ফল কিন্তু খারাপের দিকে যাচ্ছে। সেই জন্য আমার খুব ব্যথা হয় মনে, এটা কাম্য নয়। দলের জন্য ঐক্য এবং দলের কর্মীদের জন্য একটা একতা দলকে টিকিয়ে রাখবে। আর এতে যে ফাটল ধরানোর চেষ্টা করছে কোনো ব্যক্তির স্বার্থে, এটা দলের জন্য খুবই, ভবিষ্যতের জন্য খুবই বিপজ্জনক দিক। সরস্বতী পুজোর প্রতিমা গড়াকে নিয়ে খুবই চিন্তায় জলপাইগুড়ির মৃৎশিল্পীরা, কারণ কাজ হচ্ছে খুবই ধীর গতিতে। কয়েকদিনে শীত ও রোদ না ওঠার কারণে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় মৃৎশিল্পীদের চরম বেহাল অবস্থা। বায়না পড়লেও কাজের গতি নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন মৃৎশিল্পীরা। জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত ঠান্ডার রেশ রয়েছে, ফলে কাজের গতি নেই। মৃৎশিল্পীরা বললেন, লাগাতার রোদ নেই, মাটির কাজ সহ আরো অন্যান্য কাজ তেমন ভাবে এগোচ্ছে না, তাই এই বছরের সরস্বতী পুজো নিয়ে চিন্তিত রয়েছি। আর ওয়েদার তো খারাপ আছে, সরস্বতী এবার তো বানানো যাচ্ছে না। এই লাস্টের দিকে ওয়েদার পড়ে গেল। প্রথমে তো আগে ভালোই খরা ছিল, এখন এই যে কিছুদিন যাবত এই যে শুরু হয়েছে ঠান্ডা, এবারে কাজ করা যাচ্ছে না। এখন না ঠাকুর নাই, এবার কি যে হবে, কি করা যাবে। ঠাকুরের তো সংখ্যাও কম। হ্যাঁ কম, যদি কম বানাবো সেভাবেই নাই, কিন্তু এতদিন আমাদের হয়ে যায়, রঙের কাজ শুরু হয়ে যায়, আর আছে মাত্র 15-16 দিন। এর মধ্যে কি করা যাবে, এখন যতটা হয় আর করতে হবে। অর্ডার কি কম পেয়েছেন? অর্ডার হ্যাঁ কম, এখনো কেমন স্কুলগুলো আসতেছে, এইভাবে অর্ডার দিচ্ছে, দু একটা স্কুলে এইভাবে দেখেই অর্ডার দিচ্ছে। এইরকম ওয়েদার থাকলে কি হবে? কি হবে, বেশি আর রিস্ক নেওয়া যাবে না। যে কয়টা হয়েছে এই কয়টাই ফিনিশিং করতে হবে, বেশি তো অর্ধেক ঠাকুর বানাইতে পারছি। মানে কম বানাচ্ছে? কম বানাচ্ছি, উপায় নেই। যে ওয়েদার আর আমাদের ঠান্ডাতে আর কাজ করা যায় না, তো মাটির কাজ না, এই ওয়েদার কাজ করা এবার ঠান্ডার হারটা বেশি আছে। মানে ওয়েদারের জন্য আপনাদের ব্যবসাটা কি ক্ষতি? হ্যাঁ তবে না বানাইতে পারলে আমরা তো বানাইলে 2 পয়সা হবে, নাহলে তো হচ্ছে না। না বানাইতে পারলে কি করে হবে, দিতে পারবো না। তোর নাম? অনিল বাবু। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। জলশহরে থানা
মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। পথশ্রী প্রকল্পের মাধ্যমে জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের মধ্যে থাকা দীর্ঘদিনের একটি বেহাল রাস্তার অবশেষে কাজের শিলান্যাস হলো আজ। এদিন শিলান্যাস কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কৃষ্ণ দাস, অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজেশ মণ্ডল, অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের চেয়ারম্যান চন্দ্রদীপ ঘোষ ও সদর 2 ব্লক সভাপতি অর্জুন দাস সহ অন্যান্যরা। দীর্ঘ বছর ধরে রাস্তাটির কোনো সংস্কার না হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছিল স্থানীয় বাসিন্দাদের। বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে বারবার অভিযোগ জানিয়েছিলেন এলাকার সাধারণ মানুষ। তাদের দাবির প্রেক্ষিতে কৃষ্ণ দাসের সহযোগিতায় জেলা পরিষদের উদ্যোগে অবশেষে রাস্তার কাজ শুরু হলো। এই রাস্তা মুন্ডা বস্তির উসুলেন সংলগ্ন চিত্ত চক্রবর্তীর বাড়ি থেকে সন্ধ্যা দাসের বাড়ি হয়ে প্রদীপ্তকরের বাড়ি পর্যন্ত নির্মিত হবে। মোট 2500 মিটার দীর্ঘ এই বিটমিন রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে 44,87,000 টাকা। এদিন এই সঙ্গে গৌরীহাট আন্ডারপাস এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পেরও শুভ সূচনা করেন কৃষ্ণ দাস। এই প্রকল্পে আর্থিক বরাদ্দ করা হয়েছে 82 লক্ষ টাকা, যার অর্থ যোগান দিচ্ছে জেলা পরিষদ। আজকে আমরা আমাদের হচ্ছে জেলা পরিষদ থেকে GWM একটা ড্রেনের কাজ, যেটাতে হচ্ছে বিভিন্ন এলাকার জল যে নদীতে পড়ে, সেই জলটা নদীতে পড়ার আগে যাতে জলটাকে মানে পরিষ্কার করে বিশুদ্ধ করে পিউরিফাই করে নদীতে ফেলা হয়, তার একটা প্রকল্প এখানে আমাদের নেওয়া হয়েছে। সেই প্রকল্পটা আজকে উদ্বোধন হলো। এটা প্রায় 82,61,000 টাকা এই কাজটা আর কি। এই কাজটার ফলে আমাদের এখানে দুটো কাজ হবে। একটা হচ্ছে জলটা যে নদীতে পড়ে করলা নদীতে, সেই জায়গায় যেমন জলটা পরিষ্কার হয়ে পড়বে। দ্বিতীয়ত হচ্ছে এখানে যে ড্রেনটা উপর থেকে ন্যাশনাল হাইওয়ে থেকে নিচে নেমে আসছে, তাতে যে বাড়িগুলো আছে বাড়ির ভাঙন একটা রোধ, এটা আমরা করতে পারবো। আমাদের দুটো কাজেই এখানে সাকসেস হচ্ছে, যে একটা জলটা পরিষ্কার জল নদীতে গিয়ে পড়বে, 1, 2 হচ্ছে এই যে ভাঙন দুই পাশে টোটাল এলাকার জলটা হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে পার হয়ে সেখানে পড়তেছে, সেটা থেকে যে একটা জলের গতি, তার ফলে যে বাড়িগুলার আশেপাশে বাড়িগুলো যে ভাঙছে সেটা বন্ধ হবে। দুটো কাজই ভালো হচ্ছে। আরেকটা উদ্বোধন করলেন আজকে, ওইটা কিসের রাস্তার? একটা হচ্ছে রাস্তার উদ্বোধন আমরা করলাম, সেখানে মুন্ডা বস্তি রাস্তা, পথশ্রী রাস্তা, সেটা উদ্বোধন করলাম। অরবিন্দুতে দুটো কাজ উদ্বোধন আজকে হলো। 4 মাস পর জট কাটলো সুবর্ণপুর চা বাগানে, বোনাস চুক্তিতে খুলল অফিসের তালা। দীর্ঘ 4 মাসের অচলাবস্থার পর অবশেষে মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধলাবাড়ি গ্রামে সুবর্ণপুর চা বাগান খুলে গেল। সোমবার অবশেষে চা বাগানের অফিস ঘরের বন্ধ তালা খুলে দেওয়া হয়। এর মাধ্যমে নতুন আশার আলো দেখলেন প্রায় 200 চা শ্রমিক ও তাদের পরিবার। এদিন অফিস ঘরের তালা খোলার সময় উপস্থিত ছিলেন ক্রান্তি ব্লক INTTUCর সভাপতি পরিশ্রম চিক বরাইক, রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় ওরাও, সুবর্ণপুর চা বাগানের ম্যানেজার রিয়াজ চৌধুরী সহ এলাকার শ্রমিকেরা। INTTUCর ক্রান্তি ব্লক সভাপতি পরিশ্রম চিক বরাইক জানান, সরকার নির্ধারিত 20% বোনাসের দাবিতে দীর্ঘ 4 মাস ধরে বাগানটি বন্ধ ছিল। অবশেষে 4 জানুয়ারি জলপাইগুড়ি জেলা INTTUCর কার্যালয়ে শ্রমিক মালিক পক্ষ জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত হয় মালিক পক্ষ 2 ধাপে 20% বোনাস প্রদান করবে। বাগানের ম্যানেজার রিয়াজ চৌধুরী জানান, আগামী 15 জানুয়ারির মধ্যে শ্রমিকদের 10% বোনাস দেওয়া হবে এবং বাকি 10% 31 মার্চের মধ্যে মিটিয়ে ফেলা হবে। এই দীর্ঘ 4 মাসে চরম দুর্দশার মধ্যে দিন কাটিয়েছেন শ্রমিকেরা। কাজ বন্ধ থাকায় সংসার চালাতে হিমশিম খেতে হয়েছে। অনেক পরিবারকে ঋণ করে দিন কাটাতে হয়েছে। শিশুদের পড়াশোনা, চিকিৎসা ও নিত্য প্রয়োজনীয় খাবার জোগাড় করাও ছিল বড় চ্যালেঞ্জ। স্থানীয় পঞ্চায়েত সদস্য রমিজুল আলম জানান, আগামী 2 সপ্তাহের মধ্যে মালবাজার LC অফিসে আরও শ্রমিক সমস্যার সমাধানে ত্রিপাক্ষিক বৈঠক হবে। শ্রমিকেরা যাতে তাদের ন্যায্য অধিকার ফিরে পান সে বিষয়ে তারা আশাবাদী।
এদিন শ্রমিকদের মধ্যে খুশির আবহ দেখা যায়। মিষ্টি মুখ করিয়ে ও ফুলের মালা পরিয়ে জনপ্রতিনিধি ও বাগান কর্তৃপক্ষকে অভিনন্দন জানান শ্রমিকেরা। সকলকে নমস্কার। দীর্ঘ 4 মাস থেকে আমাদের এই সুবর্ণপুর চা বাগান অচল অবস্থায় ছিল। যে কারণটা হলো যে আমাদের বোনাস নিয়ে যে 20% যে বোনাসের যে দাবি ছিল সে দাবি আজকে পূরণ হইল এবং আমাদের সকল নেতৃত্বকে আমরা ধন্যবাদ জানাই এবং এখানকার লোকাল নেতৃত্ব যারা খুব সহযোগিতা করেছেন এই চা বাগানকে খোলার জন্য। এখানে আমাদের পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে আমাদের ব্লক নেতৃত্ব এবং জেলা নেতৃত্বের উদ্যোগে আজকে আমাদের এই সুবর্ণপুর চা বাগানের শ্রমিকদের মুখে একটা হাসি ফুটছে যে দীর্ঘ 4 মাস থেকে যে বন্ধটা ছিল বোনাসে নিয়ে এবং অনেকের সমস্যা আছে চা বাগানে, সে একেবারে তো পূরণ করা হবে না, ধীরে ধীরে করে আমরা সে পূরণ করতে। গতকাল কোথায় আপনাদের বৈঠক হয়েছিল? জলপাইগুড়ি জেলা আইনটিপিসি জেলা অফিসে 15 মার্চ আর একটা 15 জানুয়ারি, সরি 15 জানুয়ারি, একটা হলো 31 মার্চের মধ্যে দ্বিতীয় কিস্তি পূরণ করবেন আমাদের মালিক। আর সকল শ্রমিক এবং সকল নেতৃত্ব মিলে আজকে এই আমাদের সুবর্ণপুর চা বাগানের যে অচল অবস্থা ছিল সেটা আমরা আজকে তালা খুলে দিলাম। যে শ্রমিকদের মধ্যে যে কবে থেকে তারা কর্মে যুক্ত হচ্ছেন? আগামীকালকে থেকে। আপনার নাম পরিচয়? আমার নাম পরিশ্রম সিং পরে, ক্রান্তি ব্লক আইনটিপিসি ব্লক। গতকাল কি হয়েছিল সেই বিষয়ে যদি একটুখানি জানাতেন। গতকালকে একটা বৈঠক হয় আইএনটিপিসি অফিসে জলপাইগুড়ি জেলা। সেখানে আমাদের স্থানীয় যারা নেতৃত্ব আছে তারা ছিল, এবং মাননীয় তপনজি মহাশয় উনিও ছিল, আমাদের স্থানীয় ক্রান্তি আইএনটিপিসির প্রেসিডেন্ট উনি ছিল। সেখানে কি নির্ধারিত করা হয়? বোনাস সম্পাদিত হয়, 2 কিস্তিতে টাকাটা প্রদান করা হবে। কত প্রতিশত? সরকার নির্ধারিত যা বোনাস চুক্তি হয়েছিল 20%, সেই হিসাবে 2 ভাগে সেই টাকাটাকে প্রদান করা হবে। কবে কবে নাগাদ? এটা 15 জানুয়ারি 1 কিস্তি হবে আর 31 মার্চের মধ্যে একটা কিস্তি হবে। ঠিক, আপনার নাম পরিচয় জানান। আমি নাম রিয়া চৌধুরী, সুবর্ণপুর চা বাগানের ম্যানেজার। চা বাগানের মধ্যে থাকা একটি নিম গাছ থেকে উদ্ধার হলো এক যুবক ও যুবতীর ঝুলন্ত মৃতদেহ। সোমবার ময়নাগুড়ি টিকাটুলি দারিকামারি এক গ্রামে চা বাগানে নিম গাছের মধ্যে আত্মঘাতী হলেন এক যুবক ও যুবতী। ঘটনা সূত্রে জানা যায় যুবকের নাম প্রভাত অধিকারী, বয়স 27, তার বাড়ি ময়নাগুড়ি টিকাটুলি দারিকামারিতে। অন্যদিকে ওই মৃত যুবতীর নাম প্রতিমা রায়। জানা যায় প্রতিমা বিবাহিত, কিন্তু বেশ কয়েক মাস থেকে মৃত প্রভাত অধিকারীর সঙ্গে প্রতিমার একটি ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে প্রতিমাকে বিয়ে করে প্রভাত অধিকারী এবং তাদের বাড়িতেও নিয়ে আসে। বাড়ির লোক মেনে নেয়, কিন্তু তারপর প্রতিমার পরিবারের লোকজন জোর করে প্রতিমাকে ফিরিয়ে নিয়ে যায় তাদের বাড়িতে। এই অবস্থায় আবার 1 মাস পর প্রতিমাকে নিয়ে প্রভাত বাইরে চলে যায় বলে জানান মৃত প্রভাত অধিকারীর দাদা প্রমোদ অধিকারী। 1 মাস বাইরে থাকার পর প্রভাত অধিকারী গতকাল তার পরিবারকে জানায় সে তার বউকে নিয়ে বাড়িতে ফিরবে। বাড়ির লোকও রাজি হয়ে যায়, যদিও কালকে প্রভাতের বাড়িতে ভাগ্নির বিয়ের দেখাশোনা চলছিল। প্রভাতের মা গণেশ্বরী জানতেন ছেলে বৌমাকে নিয়ে ফিরে আসবে, কিন্তু আর ফিরে আসা হলো না। রাত্রিতে তারা অপেক্ষা করছিলেন ছেলে এবং ছেলের বউয়ের জন্য, কিন্তু তারা না আসায় ঘুমিয়ে পড়ে পরিবারের লোকজন। পরবর্তীতে সোমবার সকালে বাড়ির পাশে একটি চা বাগানের নিম গাছে প্রভাত এবং প্রতিমার ঝুলন্ত দেহ দেখতে পায় এলাকার মানুষজন। পরে বাড়ির লোককে খবর দিলে পরিবারের লোকজন গিয়ে তাদের দুজনকে শনাক্ত করে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এ বিষয়ে মৃত প্রভাত রায়ের দাদা প্রমোদ বাবু কি বললেন শুনে নেওয়া যাক। হয়েছিল ফার্স্ট টাইম ভাই ওই মহিলাটার সাথে পরকীয়া ছিল, তারপরে নিয়ে আসে বাড়িতে। আসার পরে ওদের বাড়ির থেকে মানে অনেকজন আসার পরে জবরদস্তি মানে নিয়ে গেছে মহিলাটাকে। তারপরে কিছুদিন পর ঠিকঠাক ছিল, থাকার পরে আবার 1 মাস পরে ভাই আবার ওই মহিলাটাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বাইরে ছিল ওই ঘাস খানিকের মতো। তারপর এই ঘটনা বাড়ি
ঢুকে নেই, বাইরে আর কি এই চা বাগানে ঘটনাটা করেছিল। কি কাজ করেন আপনার ভাই? ভাই তো গোল্ডেনের গাড়ি চালায় স্কুলের। আপনার নাম? প্রমোদ দেবী। গজলডোবায় চিতার আক্রমণে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। এলাকা জুড়ে ছড়িয়েছে আতঙ্ক। মাল ব্লকের গজলডোবার 10 নম্বর কলোনি এলাকায় চিতার আক্রমণে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। আহতের নাম শ্রীপদ রায়, বয়স 55, তার বাড়ি গজলডোবার 10 নম্বর কলোনিতেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে শ্রীপদ রায়ের একটি গরু গতকাল থেকে নিখোঁজ হয়েছিল। সোমবার সকালে গরুটির খোঁজে তিনি 10 নম্বর কলোনি সংলগ্ন আপালচাঁদ এলাকার কৃষি জমিতে যান। সেই সময় কৃষি জমির ঝোপের আড়ালে লুকিয়েছিল একটি চিতা। গরু খোঁজার সময় হঠাৎই চিতাটি শ্রীপদ রায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। কিছুক্ষণ চিতাবাঘের সঙ্গে ধস্তাধস্তির পর প্রাণীটি ফের ঝোপের মধ্যে গা ঢাকা দেয়। তবে ততক্ষণে শ্রীপদ রায়ের মাথা, কপাল, গাল ও পিঠের বিভিন্ন জায়গায় চিতার থাবার গুরুতরভাবে জখম অবস্থা হয়েছে। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে তড়িঘড়ি ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। আহত শ্রীপদ রায়ের ছেলে তাপস রায় জানান, সোমবার সকালে বাবা গরু খুঁজতে গিয়ে আপালচাঁদ কৃষি জমি এলাকায় চিতার আক্রমণের শিকার হন। এখন বাবাকে উত্তরবঙ্গ মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয়দের দাবি, পাশেই আপালচাঁদ জঙ্গল থাকায় শিকারের সন্ধানে চিতাটি কৃষি জমির দিকে চলে এসেছিল। এই এলাকায় আগেও কখনো চিতাবাঘ দেখা যায়নি বলে জানান স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘায়ু ও সুস্থ স্বাস্থ্যের কামনায় মন্দিরে পুজো দিলেন এবং যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত করলেন জলপাইগুড়ি তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা ও সমর্থকেরা। উল্লেখ্য, 5ই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। আর মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এদিন উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জটিলেশ্বর মন্দিরে জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রামমোহন রায়ের নেতৃত্বে জড়ো হন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। সেখানে মুখ্যমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যজ্ঞ অনুষ্ঠান ও পুজো দেওয়া হয়। পাশাপাশি এদিন যে সমস্ত গর্ভবতী মায়েদের রক্তের প্রয়োজন হবে তাদের রক্ত দেওয়ার জন্য জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে হাজির হন তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকেরা। সেই সাথে জেলার 16টি সাংগঠনিক ব্লকের বিভিন্ন জায়গাতেও মুখ্যমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পুজো দেওয়া হচ্ছে বলে জানান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রামমোহন রায়। এদিন পুজো দেওয়ার পর তিনি বলেন, বিরোধী দল বিজেপি ক্রমশ রাজ্যকে অশান্ত করার চেষ্টা করছে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে সুন্দরভাবে আগলে রেখেছেন। তাই মুখ্যমন্ত্রীর জন্মদিনে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যজ্ঞ পুজো দেওয়া হচ্ছে, কেননা মুখ্যমন্ত্রী আমাদের কাছে আদর্শ অনুপ্রেরণা। আলু চাষে ব্যস্ত উত্তরবঙ্গের চাষিরা, দাম নিয়ে বাড়ছে উদ্বেগ। এবার আলু চাষে কোমর বেঁধে নেমে পড়েছেন উত্তরবঙ্গের চাষিরা। বিঘার পর বিঘা জমিতে চলছে আলু চাষ। জলপাইগুড়ি সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে চোখে পড়ছে এই চিত্র। তবে চাষের এই ব্যস্ততার মাঝেই চাষিদের মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, এবার আলুতে কি ন্যায্য দাম পাওয়া যাবে? এই উদ্বেগের কথাই জানালেন জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার চাষি মনোরঞ্জন মণ্ডল। তিনি জানান, চলতি মরশুমে আলুর বীজের দাম তুলনামূলকভাবে কম থাকায় অনেক চাষি বেশি করে আলু চাষের সিদ্ধান্ত নিয়েছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে চাষিরা উৎসাহের সঙ্গে জমিতে নেমে পড়েছেন। কিন্তু চাষের পরিশ্রমের ফল মিলবে তো? মনোরঞ্জন মণ্ডলের কথায় এখন একটাই চিন্তা, আলু বিক্রি করে ঠিকঠাক দাম পাবো কিনা, নাকি সারা বছরের মেহনত বৃথা যাবে। বাজার দর নিয়ে এই অনিশ্চয়তাই বর্তমানে চাষিদের দুশ্চিন্তার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। আলু চাষ বেড়েছে, উৎপাদনের সম্ভাবনাও ভালো, তবে শেষ পর্যন্ত বাজার কি বার্তা দেয় সেদিকেই তাকিয়ে রয়েছেন তারা। আলু কেমন চাষ হচ্ছে এবার? আলু চাষ তো যে হিসাবে দেখা যায় অনেক বেশি মনে হচ্ছে, মানে প্রচুর চাষ হচ্ছে। কি ভাবছেন? এখন প্রাকৃতিক গুলো যদি না হয়, এখন আলু পরবর্তীতে কি হবে বলা মুশকিল। আচ্ছা, মানে যে হারে চাষ হয়েছে সেই হারে কতটা লাভবান হতে পারবেন সেটা নিয়ে চিন্তা? এখনই তো বলা যাচ্ছে না এখন কি রকম ফলন হবে, আচ্ছা কি রকম কি আছে না আছে, এখন বাজার কি থাকবে কি থাকবে না, আগে কি করে বলা যাবে। আলু মানুষে কতটা খাবে, বিক্রি হবে সেটা নিয়ে চিন্তা তো? বাইরের দেশের সাথে সরকারের সাথে কোনো যদি কোনো লেনদেন হয় আলুর ব্যাপারটা নিয়ে, তাহলে হয়তো বাজার হতে পারে। মানে ভিনরা যদি এক্সপোর্ট ইম্পোর্ট হয় তাহলেই? হ্যাঁ, তাহলে হয়তো হতে পারে, না হলে
না হলে বলাই যাবে না কি হবে। এখনও প্রাকৃতিক দুর্যোগ হলে ভালো, আর যদি প্রাকৃতিক দুর্যোগ না হয়, যদি প্রচুর পরিমাণে ফলন হয় আচ্ছা তাহলে বলাই যাচ্ছে না কি হবে। আচ্ছা আচ্ছা, মানে বর্তমানে চাষগুলো অনেকটা চিন্তিত। হ্যাঁ হ্যাঁ, চাষিরা চিন্তিত আছে, চাষ অনুপাত চাষ না মানে প্রচুর হারে চাষ হচ্ছে। আচ্ছা, কি নাম আপনার? মনোরঞ্জন মণ্ডল। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। রবিবার ছাড়াও অন্যান্য দিনেও এখন লাটাগুড়িতে বইছে আনন্দের হাওয়া। কারণটা অবশ্যই চড়ুই ভাতি। এমনই এক চড়ুই ভাতির দলের সামনে হঠাৎই হাজির হলেন গজরাজ। লাটাগুড়ি জঙ্গলের বুক চিরে যে জাতীয় সড়ক চলে গিয়েছে তার ওপর দিয়ে নির্ভয়ে হাঁটতে দেখা গেল গজরাজকে। হঠাৎ এই দৃশ্য দেখে রাস্তায় চলাচলরত গাড়িগুলি থমকে যায়। রাস্তার দুধারে দাঁড়িয়ে পড়ে বহু মানুষ, কেউ বিস্ময়ে কেউ আনন্দে মোবাইল ক্যামেরায় ধরে রাখেন এই মুহূর্ত। ডামটিং এলাকার যুবক পঙ্কজ এই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। নতুন বছরের শুরুতে এমন প্রাকৃতিক দৃশ্য যেন পর্যটকদের আনন্দে যোগ করল এক অন্য মাত্রা। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 18.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.0 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। সরকারি বিদ্যালয়ে পড়ুয়াদের থেকে ভর্তির জন্য বাড়তি টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি উচ্চ বিদ্যালয় চত্বরে। নিজের দলে গোষ্ঠী কোন্দলের অভিযোগ তুলে বিস্ফোরক দাবি করলেন জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।